হ্যালো, নমস্কার। আজকের আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বক্তা শ্রদ্ধেয় শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়। এই গোপেন্দ্রদার সাথে দু একদিন আগেই কথা হচ্ছিল। আসলে এই মাসটা হলো বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম এবং মৃত্যু উভয়ই, মানে আমরা জানতাম না এটা ঠিক। এখন গোপেন্দ্রদা আমাদেরকে সমৃদ্ধ করলেন এবং বললেন যে যদি একটু কিছু আলোচনা হয়। আমি বললাম, বাহ, খুব ভালো প্রস্তাব। তবে আমাদের এই নভেম্বরের শেষ দিকটা খুব টাইট সিচুয়েশন আছে। ওই জন্য গোপেন্দ্রদাকে বললাম যদি করতে হয় তবে এই 15 তারিখ শনিবারই করতে হবে। তাতে উনি তো রাজি হয়ে গেলেন। এখন গোপেন্দ্রদাকে পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার, কেন উনি এত জায়গায় ব্যস্ত থাকেন। আপনারা যদি মোটামুটি ইউটিউব দেখেন দেখবেন যে সব জায়গাতে মোটামুটি গোপেন্দ্রদা আছেনই। হ্যাঁ, শুধু ওইটা নয়, তারপরে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে যে ধর্মীয় আলোচনা হয় বা ধর্ম প্রসঙ্গ হয় তাতে কিন্তু গোপেন্দ্রদাকে পাওয়া যায়। এখন সেই গোপেন্দ্রদার কাছে এই বিষয় যে ভগিনী নিবেদিতা এবং বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু, এই আলোচনা শুনবো আমরা শ্রদ্ধেয় শ্রী গোপেন্দ্র চৌধুরীর কাছ থেকে। এবং আমরাও সঙ্গে তরফ থেকে শ্রদ্ধেয় গোপেন্দ্রদাকে অনুরোধ করছি ওনার আলোচনা শুরু করার জন্যে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম সমস্ত যারা এখানকার সদস্য বা এখানকার সাথে যারা যুক্ত, রামকৃষ্ণ বিবেকানন্দ এবং নিবেদিতা বিষয়ের যারা আগ্রহী, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নিহারদা মাঝে মধ্যেই ফোন করেন কবে ডেট পাওয়া যাবে, কবে আসা হবে। আমার রামকৃষ্ণ মঠ মিশনের যে সমস্ত কলকাতায় সেন্টারগুলি রয়েছে সেগুলিতে সাধারণত প্রতি মাসে একদিন করে মোটামুটি একটা ফিক্সড হয়ে যায় থাকে। কিন্তু এই প্রাইভেট আশ্রমগুলি যেখানে যাতায়াত করি, এরকম অনেকগুলি আশ্রম রয়েছে, সেখানে 2 মাস ছাড়া কোথাও বা ত্রৈমাসিক আলোচনায় অংশগ্রহণ করতে হয় তাদের আগ্রহ এবং আমার সাথে ডেটগুলি ম্যাচ করলে। তা নিহারদা যেহেতু খুব আমার সাথে খুবই ক্লোজ, প্রায় ফোন টোন করেন, যোগাযোগ থাকে। যদিও বাৎসরিক উৎসবের সময় ভুলে যায় মাঝে মধ্যে, সেটা আলাদা। কিন্তু এখানের সাথে আপনাদের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। গত সপ্তাহে বোধহয় আপনাদের বাৎসরিক উৎসব ছিল, আগের বছর বাৎসরিক উৎসব এসেছিলাম আমার মনে আছে। তা হঠাৎই এটা ঠিক হয়েছে শুনলাম, এবং সেদিনে আমি অবশ্য বললেও আসতে পারতাম না। সেদিনে গোল পার্কে আমার একটা অনুষ্ঠান ছিল নেতাজির উপরে, নেতাজির ওই জাতীয় সরকার নির্বাচন, আজাদিন ফৌজের 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দে যে নেতাজি সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরের ক্যাথে হলে স্বঘোষিত আজাদিন বাহিনীর সরকার ঘোষণা করে দিয়েছিলেন এবং পৃথিবীর বেশ কিছু দেশকে জানিয়ে দিয়েছিলেন একদম স্বামীজির ভাষাতে, নিজে নিজেই স্বঘোষিত স্বাধীনতা। সেই ডেটটিকে সামনে রেখে নেতাজি সংস্কৃতি পরিষদ বলে একটি সংস্থা রয়েছে, তারা এটি অর্গানাইজ করেন। সেটি 8 তারিখে ডেট ছিল, যেদিনে আপনাদের এখানে বাৎসরিক উৎসব। তা সেই জন্য আমার হয়তো আসা হতো না, কিন্তু তারপরে পরেই নিহারদা আজকের জন্য আমি 22 তারিখে বলেছিলাম, 22 তারিখে এখানকার মিটিং রয়েছে, সেরকম একটা কি ব্যাপার ট্যাপার রয়েছে, সেটাও অ্যাডজাস্ট করে নিহারদা ডেকেছে, যেতে হবে। এরকম একটা প্ল্যানকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে আজকে আসা হয়ে গেল। খুব অল্প দিনের মধ্যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। 1 সপ্তাহের নোটিশ বোধহয় বলতে পারি, তার মধ্যেই হয়ে গেল। এনিহাও বিষয়বস্তুতে সরাসরি চলে যাওয়া ভালো, কারণ সময়টা অনেকটা এগিয়ে গেছে। আজকের বিষয়বস্তু যেটা নিহারদা বলছিলেন, আমার হঠাৎ নিহারদা যখন জিজ্ঞাসা করছিলেন যে আজকের সাবজেক্ট কি থাকবে, এখন আমার আলোচনা কোথাও করতে গেলে অনেকেই যেটা আগ্রহ প্রকাশ করে নিবেদিতা, ওটাতে আমার মনে পড়লো গত মাসটা নিবেদিতার আবির্ভাব এবং প্রয়াণ দিবস ছিল।
একই মাসে জন্ম এবং প্রয়াণ, কিন্তু এই মাসটা নিবেদিতার জীবনে অনেক বিখ্যাত বিখ্যাত সব ঘটনা ঘটেছে। নভেম্বর মাস নিবেদিতার জীবনের পুরো ধারাটাই বদলে গিয়েছিল। তিনি এই নভেম্বর মাসেই কিন্তু ভারতবর্ষের সন্ধান পেয়েছিলেন। আমি সে প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে যেটা বলতে চাইছি, যে প্রসঙ্গ আজকের জন্য রয়েছে সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসু জীবনে নিবেদিতার ভূমিকা। এইরকম একটা আমি প্রসঙ্গ রেখেছিলাম। জগদীশচন্দ্র বসুরও ঠিক আগের মাসে তার যেমন নিবেদিতার জন্ম এবং প্রয়াণ, আর এই মাসটাও সেরকম। জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর, ওই ময়মোহন সিংয়ে বাংলাদেশে বিক্রমপুরে তার আদি বাড়ি ছিল ঢালিপুরে, কিন্তু তার জন্ম হয় ময়মোহন সিংহতে। কিন্তু বাবা তো ডেপুটি কালেক্টর ছিলেন এবং তার অনেক সুনাম। তিনি নিজে একটা স্কুলও তৈরি করেছিলেন, ওই ভগবানচন্দ্র বসু মহাশয় আর মা বামা সুন্দরী দেবী, তাদের এই সন্তান জগদীশ বসু, তাকে গ্রামের স্কুলে তাকে পড়াশোনা শুরু করতে হয়েছিল। এখন এই নভেম্বর মাসটা তার প্রয়াণও আমরা দেখব 23শে নভেম্বর, সেটা 1937 খ্রিস্টাব্দে। এই নিবেদিতার সাথে যদি আমরা দেখি, নিবেদিতার জীবনে এই নভেম্বর মাসটা বলছিলাম খুব প্রাসঙ্গিক এই কারণে, আপনারা জানেন 1895 খ্রিস্টাব্দে লন্ডনে স্বামীজির সাথে তার প্রথম দেখা হয় 10ই নভেম্বর। এই নভেম্বর মাসটাই তার কাছে ভীষণ ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং নিজে পরে একটি চিঠিতে বলেছেন ম্যাকলাউডকে, তাতে লিখেছেন, ইফ হি ওয়াজ নট অ্যাট দ্যাট টাইম অ্যাট লন্ডন, অর্থাৎ স্বামীজির কথা বলছে, ইফ হি ওয়াজ নট অ্যাট দেয়ার ইন দ্যাট টাইম, মাই লাইফ উড বি এ হেডলেস টর্সো, একটি মস্তিষ্কবিহীন ধরে পরিণত হতো। হেডলেস টর্সো। নিবেদিতা নিজে বলছেন, যদি বিবেকানন্দ ওই সময় লন্ডনে না আসতেন তাহলে আমার জীবনটা একটা মুন্ডুবিহীন ধরে পরিণত হতো। এটা নিবেদিতা নিজের কথা। তা ওই 10ই নভেম্বর তার যেমন আমরা দেখি তার আবির্ভাব এই স্বামীজির চরণতলে, আবার এই নভেম্বর মাসের 12 তারিখে দেখব নিবেদিতা তার যে স্কুল, তার স্কুলটার যে পথ চলা, তার জন্য প্রথম মিটিং হয় 12 তারিখে বলরাম বসুর বাড়িতে, এবং 13 তারিখে 13ই নভেম্বর নিবেদিতা তার স্কুল 16 নম্বর বসুয়া লেনে যাত্রা শুরু করে দেয়। তাই এই নভেম্বর মাসটা অনেক প্রাসঙ্গিক, অনেক দিক রয়েছে নিবেদিতার জীবনে আমরা দেখব। তাই এই যার প্রসঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুর জীবনে নিবেদিতার প্রভাব যে কতখানি, সেটা জগদীশচন্দ্র নিজেই বলে গেছেন। আমি ক্লান্ত অবসন্ন হয়ে যার কোলে ঠাঁই পেয়েছিলাম তার নাম নিবেদিতা। জগদীশচন্দ্র বোস বলছেন, আমি বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস হতে পারতাম কিনা জানি না, মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা, আমার বিজ্ঞানের আবিষ্কার, সেগুলির সার্থক রূপায়ণ ঘটত কিনা জানি না, যদি নিবেদিতা আমার পাশে না থাকতো। সেটা রবীন্দ্রনাথও বলেছেন জগদীশচন্দ্র বসু সম্পর্কে, যে নিবেদিতা তার পাশে থেকে তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। যদি প্রথম থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং দেখি তার জীবনে, সেখানে দেখব আমরা জগদীশচন্দ্র বসু যখন তার পাশ্চাত্যে বাবার ইচ্ছে পূরণের জন্য প্রথমে ডাক্তারি পড়তে গেলেন, ডাক্তারি পড়তে গিয়ে সেখানে মরা কাটা, তারপরে মেডিসিনের বিভিন্ন গন্ধ এবং তার ওই কালা জ্বর, তখনকার দিনে বাঙালিদের যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হতো, সেই সব ঘটনার পরে তার ডাক্তারি পড়া আর হলো না। তারপরে তার নেক্সট স্টেপ ছিল আইসিএস হওয়া, সেটাও হলো না। তারপরে পদার্থবিজ্ঞান, এই হেয়ার স্কুল, গ্রামের স্কুল থেকে হেয়ার স্কুলে আসা, তারপরে কটিশায়, তারপরে তার অবশেষে পাশ্চাত্যে গমন।
গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে ফিজিক্স এবং আমরা দেখব লাইফ সায়েন্স যেটাকে বলা হয়, ফিজিক্স এবং লাইফ সায়েন্স, সেখানে দুটো দিককেই তিনি এমনভাবে তার নিজের জীবনে তিনি আয়ত্ত করেছিলেন। এক সময় বিদেশি যারা পদার্থবিদ তারা তার প্রতি যেমন শ্রদ্ধাশীল হয়েছিলেন, আবার একইভাবে যারা জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করেন বা পড়াশোনা করেন তারা আবার তার প্রতি রুষ্ট ছিলেন। তিনি দুদিকে কি করে ব্যালেন্স করবেন। জীব ও জড়ের সম্পর্ক মূল লক্ষ্য জগদীশচন্দ্র বসুর। আমরা কোথায় কোথায় ছেলেবেলা থেকে একটা কথা শুনে আসি যে গাছের প্রাণ আছে, এটা আবিষ্কার করেছিলেন নাকি জগদীশচন্দ্র বোস। এই কথাটা সঠিক নয়, কারণ ঊনবিংশ শতাব্দীতে এতদিন অপেক্ষা করার প্রয়োজন ছিল না। একটা অঙ্কুরোদ্গম থেকে গাছ বড় হচ্ছে, সেই গাছ ফল দিচ্ছে, তারপরে গাছটা ফলে ফুলে ভরে যাচ্ছে, তার সৃষ্টি বীজ থেকে হচ্ছে, তার যে প্রাণ আছে, প্রাণ ছিল বলেই সে ওই জায়গায় পৌঁছেছিল, সেটা এটা খুব স্বাভাবিক নিয়মেই মানুষ বুঝতে পারে। মানুষের যেমন জন্ম, বড় হওয়া, মৃত্যু, এগুলো যেমন সঠিক, তেমন তার সাথে সাথে গাছের ক্ষেত্রেও এটা সঠিক। এটা কিন্তু একদম গতানুগতিতেই মানুষ তার বুদ্ধি বিবেচনা চিন্তার মধ্যে সেটা ধারণ ক্ষমতা তাদের ছিল। কিন্তু এই জগদীশচন্দ্র বোস যেটা করেছিলেন সেটা হচ্ছে গাছের যে অনুভূতি, তার যে সাড়া দেয়া সংবেদনশীলতা, এইটা জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিল। এইটার জন্যই তিনি বিখ্যাত হয়ে রয়েছেন। এই লজ্জাপতি গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছের সাথে তিনি যেন কথা বলতে পারতেন। আর বেতার, যেটা 1895 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু পাশ্চাত্যে ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। বেতার যে তারবিহীন কোনো মেসেজকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠানো, যাতে রেডিও আমরা বলি, রেডিও ট্রান্সমিশন, সেটা কিন্তু আলটিমেটলি বিজ্ঞানের অবদান, সমস্ত আবিষ্কার জগদীশচন্দ্র বসু করলেন। কিন্তু ইটালির বিজ্ঞানী মার্কনি তার জন্য 1905 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন, 1909 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়ে গেলেন। কিন্তু আলটিমেটলি এর সমস্ত পায়োনিয়ার যদি বলা যায়, এটা আবিষ্কর্তা কিন্তু জগদীশচন্দ্র বসু। তড়িৎ বিজ্ঞানের তরঙ্গ থেকে আরম্ভ করে সমস্ত এই জগদীশচন্দ্র বসুর অবদান। এবং সবচেয়ে বড় যেটি অবদান, এই যে আমরা অদ্বৈতবাদের কথা বলি, সেখানে জ্ঞান বিজ্ঞান এবং উপনিষদ থেকে আরম্ভ করে যে আমাদের শাস্ত্রে পুরাণে যেগুলো অদ্বৈতবাদের কথা বলা হয়, সেখানে জীব এবং জড়ের মধ্যে সমান ওই ব্রহ্ম হতে কীট পরমাণু সকলের মধ্যে যে একই ব্রহ্ম অবস্থান করছে, এটা জগদীশচন্দ্র বসু তার বিজ্ঞানের দ্বারা প্রমাণ করে দিয়েছিলেন। নিবেদিতা জগদীশচন্দ্র বসুর ল্যাবরেটরিতে যখন পৌঁছেছিলেন প্রথম, তার কাছ থেকে যখন এইসব আবিষ্কারের কথা শুনছিলেন, সারা বুলকে নিয়ে গিয়ে জগদীশচন্দ্র বসুর সাথে নিবেদিতার আলাপটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। কারণ 1896 সালের শেষের দিক থেকে যদি লক্ষ্য করি, 97 সালের প্রথম দিক পর্যন্ত এই জগদীশচন্দ্র বসু পাশ্চাত্যে তার বিভিন্ন জায়গায় লেকচার, কাগজে তার রিপোর্ট বেরোনো, এই ভারতীয় বিজ্ঞানীকে কিন্তু পাশ্চাত্যের মানুষ একটা জায়গা তৈরি করে দিয়েছিল। পাশ্চাত্যে থাকা অবস্থাতেই কিন্তু জগদীশচন্দ্র বসুর সাথে নিবেদিতা, সারাবুল এরা পরিচিত হয়ে গেছিল যে ভারতবর্ষের এই বিজ্ঞানী, একজন বাঙালি, তার যে প্রতিভা, তার যে বিজ্ঞানে ওই বেতার থেকে আরম্ভ করে তরঙ্গ বিজ্ঞান, এইসব বিভিন্ন জায়গায় যে তার আবিষ্কার, ইম্পিরিয়াল সোসাইটিতে, রয়্যাল সোসাইটিতে এবং আরও অনেক সোসাইটিতে তার বক্তৃতা, সিরিজ অফ লেকচার্স কাগজে বিভিন্ন পত্রপত্রিকাতে যেভাবে বেরোচ্ছিল পাশ্চাত্যে, তখন থেকেই কিন্তু ফেমাস হয়ে গেছিলেন জগদীশচন্দ্র বসু। এবং নিবেদিতা ভারতবর্ষে আসার পরে তখন তিনি মার্গারেট নোবেল বলতে পারেন। 3 মাসের মধ্যে নিবেদিতার সাথে প্রথম পরিচয় যাদের হয় এই জগদীশচন্দ্র বসুর পরিবারের, তার নাম হচ্ছে লাবণ্যপ্রভা বসু। সে হচ্ছে জগদীশচন্দ্র বসুর বোন। তিনি ব্রাহ্মধর্মের একজন বিখ্যাত মানুষ, যার এই লাবণ্যপ্রভা বসু যদি দেখা যায়, অবলা বসু হচ্ছে জগদীশচন্দ্র বসুর স্ত্রী। অবলা বসু দুর্গাপ্রসাদ দাস মহাশয়ের কন্যা ছিলেন।
এই দুর্গাপ্রসাদ দাস মহাশয়ের ভাইয়ের ছেলে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই দেশবন্ধু চিত্তরঞ্জন তাহলে অবলা বসুর হচ্ছে খুড়তুতো ভাই সম্পর্কে। এই সম্পর্ক তাদের যেমন ছিল, তার সাথে সাথে অবলা বসুকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন ওই দুর্গাদাস মহাশয় মাদ্রাজে। তার অনেক সমস্যা, সেসব নিয়ে তিনি ফিরে আসেন। ডাক্তারি পড়া তার হয়নি, অবশেষে জগদীশচন্দ্র বসুর সাথে তার বিবাহ হয়ে যায়। এবং বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে সব রকম পাশে থেকে সাহায্য করেছেন অবলা বসু। তিনি বেথুনে পড়াশোনা করেছিলেন। এই বেথুন স্কুল দর্শন করতে প্রথমেই সিস্টার নিবেদিতা পাশ্চাত্য থেকে এসে 1898 খ্রিস্টাব্দের প্রথমের দিকে জানুয়ারি মাসে 28 তারিখে নিবেদিতা যখন ভারতবর্ষে আসেন, তারপরে লাবণ্য প্রভা বসুর সাথে তার আলাপ হয়, সরলা ঘোষালের সাথে আলাপ হয়, ঠাকুরবাড়ির মোহিনীমোহন চট্টোপাধ্যায়ের সাথে জামাই আলাপ হয়, সরলা ঘোষাল ওই ভাগিনী জামাই, তার সাথে আলাপ হয়। ঠাকুরবাড়ির সাথে এবং ব্রাহ্মধর্মের সাথে একটা বিশাল সম্পর্ক তৈরি হয়ে যায়। অবশেষে এই নিবেদিতা লাবণ্য প্রভা বসু এবং অবলা বসুকে তার স্কুলের সাহায্যে পেয়ে যান, ফলে তাদের সাথে একটা সখ্যতা তৈরি হয়ে যায়। 3 মাসের মধ্যেই লাবণ্য প্রভা বসু সারা বুলকে এবং নিবেদিতাকে নিয়ে প্রেসিডেন্সিতে, যেখানে জগদীশচন্দ্র বসুর ল্যাবরেটরি, সেখানে চলে যায়। 1895 খ্রিস্টাব্দের পরেই জগদীশচন্দ্র বসু যখন ওই প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করার সুযোগ পেয়েছেন, তারও অনেক ইতিহাস। পাশ্চাত্য দিকে লর্ড রিপনের রেকমেন্ডেশনে এখানে ডিআই যারা শিক্ষা দপ্তরে রয়েছেন, সেই ডিআইকে অনুরোধ করে পাঠান লর্ড রিপন। তার ফলে জগদীশচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সুযোগ দেয়া হয়। কিন্তু যে সুযোগটা তাকে দেয়া হয়, সেখানে অসম্মানের সাথে তাকে সুযোগটা দেয়া হয়। কীরকম? সাধারণত সেই সময় প্রেসিডেন্সি কলেজের যিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন সিএইচ টনি সাহেব, আন্তরিক দিক দিয়ে ভারতবর্ষ এবং শ্রীরামকৃষ্ণদেবকে খুব শ্রদ্ধা করতেন। সিএইচ টনি সাহেব শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বইও রচনা করেছেন। আপনারা হয়তো যদি 1896 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রথমের দিকে দেখেন, ওর একটা অসাধারণ বই রয়েছে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে। সেই বইয়ে তিনি বিভিন্নভাবে শ্রীরামকৃষ্ণদেবকে তুলে ধরেছেন। এই হেন সিএইচ টনি বাংলা ভারত বিদ্বেষী কতখানি, সেখানে প্রমাণ পাওয়া যায় জগদীশচন্দ্র বসুর সাথে তার যখন আচরণবিধি লক্ষ্য করি। সেখানে দেখা যাবে এই জগদীশচন্দ্র বসুকে যখন ওই প্রেসিডেন্সি কলেজে লর্ড রিপনের রেকমেন্ডেশনে নেওয়া হয় অধ্যাপক হিসাবে, সেই সময় কিন্তু তাকে অবজ্ঞার স্বরে তাকে বলা হয়, বাঙালিরা বিজ্ঞান পড়তে পারে, বিজ্ঞান নিয়ে তারা গবেষণা করা বা মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার অধিকারী তারা হতে পারে না। সেটা ওই ইউরোপিয়ান মানুষরাই পারে। তাদের শিক্ষা দীক্ষা যেরকম রয়েছে, সেখানে তারা এই ভারতবর্ষের প্রাচ্যের মানুষদের তারা বিজ্ঞান চর্চায় চর্চিত করতে পারে। সেটা ভারতীয়দের সে দক্ষতা নেই। যার এত ক্ষমতা, পাশ্চাত্যের মানুষ কেলভিন থেকে আরম্ভ করে বিভিন্ন তৎকালীন পাশ্চাত্যের মানুষকে যেভাবে আলোড়িত করেছেন জগদীশচন্দ্র বোস, তারপরেও তাকে এইসব কথা শুনতে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার, প্রফুল্ল রায়, তাকে ম্যান অফ কেমিস্ট্রি বলা হয়, সেই প্রফুল্ল রায় এবং ম্যান অফ সায়েন্স বলা হয় জগদীশচন্দ্র বসুকে। এই জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্ল রায়কে প্রেসিডেন্সি কলেজে নিজস্ব ল্যাবরেটরি দেওয়া হয়নি প্রথমের দিকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 1/3 মাইনে দেওয়া হতো। প্রেসিডেন্সি কলেজের ইউরোপিয়ান যে সমস্ত অধ্যাপক ছিলেন, তাদের যা অর্থ বরাদ্দ ছিল, যা প্রতি মাসে স্যালারি দেওয়া হতো, সেটা 1/3 দেওয়া হতো। জগদীশচন্দ্র বসু তৎকালীন দিনে 100 টাকা মজুরি পেতেন মাসিক হিসাবে। 26 ঘন্টা তাকে সপ্তাহে ক্লাস নিতে হতো। তা সত্ত্বেও জগদীশচন্দ্র রাগে ক্ষোভে তিনি ফর্গ করলেন। তিনি 3 বছর কোনো অর্থ নেননি। 3 বছর পরে বাধ্য হয়ে বিদেশি রয়্যাল সোসাইটির একটা আবিষ্কারে তাকে 2500 টাকা যখন পুরস্কারে পুরস্কৃত করা হয়,
তখন এদের টনক নড়ে যে এই মানুষটাকে আমরা ডিপ্রাইভ করছি, আমাদেরকে সমাজ ঠিকভাবে নেবে না, শিক্ষিত সমাজ আমাদের প্রতি ঘৃণা পোষণ করবে। তখন তারা বাধ্য হয়ে ওর সমান মাইনে দেওয়ার ব্যবস্থা করে। তার পেছনে কিন্তু নিবেদিতার অবদান ছিল। নিবেদিতা তার বন্ধু মহলে প্রভাব খাটিয়ে সেই চেষ্টা করে তাকে ব্যবস্থা করেছিলেন সম হারে বেতন দেওয়ার জন্য। পরে একসাথে ওই এরিয়ার সহ টাকা পয়সা তিনি পেয়েছিলেন এবং নিজের যে জেদ যে আমি এদেশের মানুষের জন্য সেবা করব, শিক্ষা দেব, কিন্তু বিনা অর্থে, ব্রিটিশদের পয়সা আমার প্রয়োজন নেই। যারা আমাদের প্রতি এরকম ব্যবহার করে, যারা আমাদেরকে নিচের শ্রেণীর ভাবে, তাদের জন্য, তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালন কমিটির প্রতি আমাদের ধিক্কার তিনি জানিয়েছিলেন। প্রফুল্ল রায় এবং পরবর্তীকালে জগদীশচন্দ্র বোসকে, প্রথম যে ল্যাবরেটরি ছিল জগদীশচন্দ্র বসুর, সেটা হচ্ছে 20 ফুটের একটা ল্যাবরেটরি। যদি দেখি আমরা, ওই 4.5 ফুট বাই 4.5 ফুট একটা মানুষ লম্বা হয়ে শুতে গেলেও বোধহয় একটা রুমের যা দৈর্ঘ্য তার থেকেও কম। ওই সারা বুল এবং নিবেদিতা যখন এই বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস পাশ্চাত্যকে আলোড়িত করেছে বিভিন্ন তার এই বিভিন্ন তার গবেষণার দ্বারা, সেটা দেখার আগ্রহে যখন ছুটেছিলেন, ওই লাবণ্য প্রভা যখন তার বোন যখন তাদেরকে নিয়ে গেলেন, নিয়ে ওই ল্যাবরেটরি দেখে তারা অবাক হয়ে গেলেন যে এইটুকু ল্যাবরেটরির মধ্যে কাজ করে। র্যালে সাহেব বিখ্যাত বিজ্ঞানী, তার সামনে অনেক প্রমাণ পরীক্ষা দিয়ে জগদীশচন্দ্র বসু তার নিজের সুনাম সঠিক বজায় রাখতে পেরেছিলেন। এই মার্গারেট নোবেল নিবেদিতা আমরা দেখব 1900 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসুর জীবনে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেন। আমরা তার আগে একটু জায়গাকে টাচ করে যাব। 1899 খ্রিস্টাব্দে 26 এপ্রিল একটা স্বামীজির কাছে তার দুপুরে খেতে বসে, এই যে ব্রাহ্ম ধর্মের একটি মানুষ জগদীশচন্দ্র বসু, তার বিজ্ঞান চর্চায় তাকে পাশে থেকে হেল্প করার জন্য তিনি একটা অঙ্গীকার গ্রহণ করছেন এবং ওই বাড়ির সাথে তার একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে। 1 বছরের মধ্যে এত সখ্যতা জন্মেছে অবলা বসু এবং লাবণ্যপ্রভা বসু এবং জগদীশচন্দ্র বসু। যে জগদীশচন্দ্র বসুর বয়স যখন 10 বছর বলা যেতে পারে, সেই সময় নিবেদিতার জন্ম। তাকে বায়রন বলে ডাকতেন, মানে বাছা বা খোকা এই বলে ডাকতেন। 10 বছরের ছোট তাকে কিন্তু খোকা বলে ডাকতেন। অবশ্য আমাদের ওই যিনি র্যাডক্লিফ স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ছিলেন তৎকালীন, তিনি বলছেন নিবেদিতা যখন কোনো শিক্ষিত এবং গুণী মানুষকে কাছে পেতেন, সে বয়সে বড় হোক বা ছোট হোক, তাকে তিনি ওই বায়ন কথাটাই ব্যবহার করতেন, খোকা বলেই ডাকতেন। বা ওই খোকা, বা যদি আমাদের এর সঠিক মানে করা যায় এই শব্দটি BAIRN, বায়ন, এই বায়ন শব্দটিকে খোকা বা বাছা এই রকম শব্দ বাংলাতে ব্যবহার করলে আমরা যদি দেখি, সেখানে নিবেদিতা তার খোকা বা বাছা বলার কারণ হচ্ছে তিনি যাদের মধ্যে প্রতিভা রয়েছে, প্রতিভাধারী মানুষদের তিনি এই রকম শব্দ ব্যবহার করতেন। এটা র্যাডক্লিফ একটি জায়গাতে বলছেন। এনিহাও ওই 1899 খ্রিস্টাব্দে স্বামীজির সাথে তিনি, যেহেতু তিনি রামকৃষ্ণ ভাবধারার অগ্রগতির জন্য এবং বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য তার এদেশে আসা, জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান চর্চার মধ্যে তিনি ঢুকে গিয়ে অনেক বিজ্ঞান পত্রিকায় তিনি অনেক আর্টিকেলও লিখেছেন নিবেদিতা। তার বিজ্ঞান সম্পর্কে খুব একটা যে বিশাল ধারণা রয়েছে তা নয়, কিন্তু তা সত্ত্বেও যখন একটার পর একটা জড় বিজ্ঞান, ওই আধ্যাত্ম বিজ্ঞান সাথে যে অদ্বৈতবাদ বিদ্যা এবং জীব এবং জড়ের মধ্যে সম্পর্ক, পার্টিকেল, প্রত্যেকটা ওই জড় বস্তুর মধ্যেই প্রোটন নিউটন এই যেসব রয়েছে, সেগুলিকে জগদীশচন্দ্র বসু প্রত্যেকটা জড়বস্তু কিভাবে থাকতে পারে তার যে একটা সংগঠনতা, সেই সংগঠনের মধ্যে প্রত্যেকটি জীবের মধ্যে যেমন আছে, জড়ের মধ্যে একই রয়েছে। এই দুটোকে তিনি প্রমাণ করাবার চেষ্টা করছেন, জীব আর জড় আলাদা নয়।
এইটি তার উদ্দেশ্য ছিল, এবং সেখানের মধ্যেই অদ্বৈতবাদের কথাটাও আসছে, এবং জ্ঞান এবং অজ্ঞানের কথাটাও সের মধ্যে আসছে, বিজ্ঞানের কথাটা তার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জগদীশচন্দ্র বসুর এই পাশে থাকা, এবং যেভাবে তিনি বারবার একটা জিনিস তার মনের মধ্যে আসছে সেটা তিনি প্রকাশ করে ফেলছেন নিবেদিতাকে বা সারা বুলকে, তখন নিবেদিতা তার পাশে দাঁড়িয়ে বলছেন, আমার মনে হয় খোকা তোমার এটা লিখে ফেলা উচিত, তুমি যেটা বলছো সেটা মনে না রেখে সেটা লিখে ফেলা উচিত, তুমি লিখে ফেলো। তখন বলছে মনে তো অনেক কিছু আসে, নিমেষের মধ্যে আসে, আবার ক্ষণিকের মধ্যে সেটা বিলীন হয়ে যায়, কি করে সেটা রাখবো যত্ন করে। নিবেদিতা সেদিন বলেছিলেন তাকে, কেন, আমি তো আছি, আমার কলম ভিত্তের মতো তোমায় অনুসরণ করবে, অনুগমন করবে তোমার সমস্ত বিজ্ঞান সাধনাকে। আমরা দেখব মার্গারেট প্রথমে তার বস বা রাজা বিবেকানন্দের কাছ থেকে অনুমতি তাকে নিতে হবে। সেই খেতে বসে 26শে এপ্রিল 1899 খ্রিস্টাব্দে স্বামীজিকে যখন সব কথাগুলো বলছেন, তার মধ্যে কি প্রতিভা, জগদীশচন্দ্র বসু সম্পর্কে সেসব আলোচনা যখন করছেন, স্বামীজি শুনছেন এবং সেটাকে খুব তারিফ করে তিনি উপভোগ করছেন, এবং শুধু উপভোগ নয়, ওকেও বলছেন যে তুমি ঠিক জায়গায় ধরেছ। ভয় লাগছে তার, সিস্টার তাকে বলছে, লাইক এ প্রিস্ট আই ওয়ান্ট টু সাজেশন ফ্রম ইউর সাইড। আমাদের দেশে যেমন ওই যাজকরা, তার কাছে গিয়ে আমরা আমাদের ভুল বা আমাদের চিন্তাকে সংশোধন করিনি বা সেটাকে আমরা রেকগনাইজ করিনি, সেই রকম আমি তোমার কাছে জানতে চেয়েছি যে এই জগদীশচন্দ্র বসুর মতো এই প্রতিভা, যেটি ভারতবর্ষের গর্ব, তার পাশে থেকে আমি যদি সহযোগিতা করি তাতে কোনো ভুল আমার চিন্তা হবে কিনা। আপনি আমাকে স্কুলের জন্য এনেছেন, মেয়েদের শিক্ষার জন্য, রামকৃষ্ণ ভাবধারার সাথে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করছি, কিন্তু তার সাথে সাথে যদি এটা করি তাতে তোমার কোনো আপত্তি আছে কিনা। স্বামীজি আমরা দেখব 1 মে 1899 খ্রিস্টাব্দে তিনি ম্যাকলাউডকে এই আনন্দের সাথে নিবেদিতা জানাচ্ছেন যে রাজা গিভেন দ্য পারমিশন টু হেল্প জগদীশচন্দ্র বসু, জগদীশচন্দ্র বসুকে হেল্প করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন রাজা। প্যারিসে বিজ্ঞান কংগ্রেস, পদার্থবিজ্ঞান কংগ্রেস শুরু হবে, জগদীশচন্দ্র বসু যাবেন এবং স্বামীজিও সেখানে তিনি আয়োজিত হয়েছেন, তিনিও যাবেন। ঠিক যেভাবে চিকাগোতে ধর্ম মহাসভা হয়েছিল 1900 খ্রিস্টাব্দে, ঠিক এইরকমই 100 বছর আগে, 100 বছর ভাবি যে বিশ্বের বিজ্ঞান সাধনায় কতখানি উন্নত করেছে এবং আগামী 100 বছর ধরে বিজ্ঞান কি দিতে পারে সমাজকে, এর উপরে বেশ করে ওই বিজ্ঞান কনভেনশন বা সায়েন্স এক্সিবিশন শুরু হচ্ছিল। সেই সময়ই ফ্রান্সের ওই প্যারিসে আরও একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে এরই অংশ হিসাবে, যেমন বিশ্ব মেলার মধ্যে ধর্মসভা এসেছিল শিকাগোতে, ঠিক তেমনই প্যারিসে এই এই যে বিজ্ঞান প্রযুক্তির যে উন্নয়ন 100 বছর আগে কিভাবে উন্নয়নের ধাপে ধাপে এগিয়েছে, এর পরবর্তী 100 বছর সমাজকে কি দেবে, এই সব নিয়ে যখন চিন্তা, তার মধ্যে সে বছর ফ্রান্স অলিম্পিকের দায়িত্ব পেয়েছিল এবং সে বছরই প্রথম মহিলারা অলিম্পিকে ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। সেটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে সেখানে প্যারিসে গিয়ে যাওয়ার জন্য জগদীশচন্দ্র বসুর অত অর্থ ছিল না, কি করে যাবেন। জগদীশচন্দ্র বসুর সাথে পরিবারের সাথে এতখানি সখ্যতা নিবেদিতা তৈরি হয়েছে, রবীন্দ্রনাথকে বললেন যে আপনি ওকে অর্থের ব্যবস্থা করে দিন। কিভাবে ব্যবস্থা করলেন রবীন্দ্রনাথ, তখন ত্রিপুরার রাজা দেবমাণিক্যকে চিঠি লিখলেন রবীন্দ্রনাথ নিবেদিতার কথাতে, তিনি 15,000 টাকা দিলেন। সেই 15,000 টাকাতে জগদীশচন্দ্র বসু প্যারিসে গেলেন, প্যারিসে গিয়ে তার বিজ্ঞানের অবদান রাখলেন এবং বিবেকানন্দও সেদিনে তিনি একটা অসাধারণ একটি জায়গাতে লিখছেন, কে এই অদ্ভুত শহর, বিজ্ঞানের পীঠস্থান প্যারিস, আজকে সেখানে এক ভারত সন্তান, হে ভারত মাতা, তোমার প্রতিভা গর্ভের সাথে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে একটা নতুন বার্তা রেখে যাবে। ভারতবর্ষকে কে চিনত, কে জানতো,
আজ ভারতমাতা তোমার ওই সন্তান ডক্টর জে.সি. বোস তোমার নাম উজ্জ্বল করবে পৃথিবীর মানুষের কাছে। স্বামীজির কি আনন্দ জগদীশচন্দ্র বসুর এহেন প্যারিসে বিজ্ঞান চর্চায় বিশ্বের মানুষকে যেভাবে সমৃদ্ধ করলো। এবং সবচেয়ে মজার ব্যাপার 1900 খ্রিস্টাব্দে নিবেদিতা তো জগদীশচন্দ্র বসুর সাথে কতদিন আলাপ হয়েছে, 1 বছর 1.5 বছর ম্যাক্সিমাম। সেই জগদীশচন্দ্র বসু স্বামীজি চলে এলেন, পাশ্চাত্য থেকে ফিরে আসবেন, নিউ ইয়র্ক হয়ে ঘুরছেন, হঠাৎ জগদীশচন্দ্র বসুর অবলা বসু নিবেদিতার বাড়িতে লন্ডনে গিয়ে উঠলেন। তার একটা ভীষণ সমস্যা হলো পেটের রোগ এবং অ্যাপেন্ডিক্স, এবং তার সাথে আরও একটা জিনিস, তার লিভারে একটা সমস্যা দেখা দিল। এবং নিবেদিতার মা নিজে ওদের সেবা করার জন্য নিবেদিতাকে রেখে তাদের দেশের বাড়িতে চলে গেলেন। 2টো ছোট রুম ছিল, সেই রুমে এদের চিকিৎসা সেবার জন্য রেখে দিয়ে 1900 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জগদীশচন্দ্র বসুর অপারেশন হয়। অবলা বসু তার প্রাণ ঢেলে সেবা করেন এবং নিবেদিতাও তার সেবা করেন। নিবেদিতা এবং অবলা বসু জগদীশচন্দ্র বসু সেবা করতে গিয়ে অবলা বসু অসুস্থ হয়ে পড়েন, নিবেদিতা তারও সেবা করেন। এই দুজনকে সেবা করে তাদের সুস্থ করে তুলেন। নিবেদিতার অবদান অনস্বীকার্য। এইবার দেখব 1903 খ্রিস্টাব্দে মে মাসে 15 তারিখে কলকাতায় নিবেদিতা রয়েছেন। জগদীশচন্দ্র বসু স্ত্রী অবলা বসু সন্তান সম্ভবা, তার প্রথম সন্তান প্রসব করতে গিয়ে মৃত সন্তান প্রসব করে। সেখানে এই একটি মেয়ে যখন প্রথম কোনো সন্তান প্রসব করে, তার মাতৃত্বের যে অভিপ্সা সেটা যখন কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, মাতৃত্ব থেকে বঞ্চিত হয়, তখন যে মনের অবস্থা প্রতিটি মায়ের, নিবেদিতা কুমারী জননী হয়েও সেটা অনুভব করতে পেরেছিলেন। দ্যাটস ওয়াই তিনি অবলা বসুর পাশে থেকে 18ই মে একটা চিঠি লিখছেন অসাধারণভাবে অবলা বসুকে। সেই চিঠিতে তিনি লিখছেন, মা কি বস্তু, যে সন্তান জন্ম দেয় সেই অনুভব করতে পারে। নারীর পূর্ণ বিকাশ, পূর্ণ প্রকাশ তার মাতৃত্বে। সেখানে যদি তুমি মা ছিলে, মা আছো, মা থাকবে। ওই চিঠিটার শেষে একদম যেমন মা সারদা দেবীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল, যে কথাটা সবাই ব্যবহার করতেন, ঠাকুর তাকে বলেছেন, সেটা তিনি সেখানে উল্লেখ করে দিচ্ছেন যে ঠাকুর বলেছিলেন যে তুমি একটা সন্তানের জন্য আজ এমন করছো, তোমার এত সন্তান হবে, কান ঝালাপালা হয়ে যাবে। নিবেদিতাও সেই ভাষায় অবলা বসুকে সান্ত্বনা দিচ্ছেন। শুধু সান্ত্বনা দিচ্ছেন না, তোমার সন্তান নিয়ে তোমার গর্বের শেষ থাকবে না, তোমার এত সন্তান হবে, এত তোমার ছেলেরা তোমাকে মা বলে ডাকবে। লেডি অবলা বসুকে অনেকেই মা বলে ডাকতেন তখনকার দিনে। সেই অবলা বসুকে নিয়ে তার মনকে চাঙ্গা করার জন্য বা মনকে স্বাভাবিক করার জন্য নিবেদিতা ওই প্রথম, তিনি প্রায় 7 বার দার্জিলিংয়ে গেছেন নিবেদিতা। এই 7 বারের মধ্যে প্রথমবার দার্জিলিংয়ে যা 1903 খ্রিস্টাব্দের মে মাসে ওই অবলা বসুকে নিয়ে যাওয়া। এই মাতৃত্বের জ্বালা, মাতৃত্বের একটা ব্যথা বেদনা একটি নারীকে কতখানি কষ্ট দেয়, তাই সে যখন নারীত্বের মধ্যে পূর্ণ প্রকাশ ঘটাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, বা যখন সেটি তার যে সম্ভাবনা সেটি বাস্তবায়িত যখন না হয়, তখন কিন্তু তার যে কষ্ট বেদনা সেটা নিবেদিতা প্রাণে প্রাণে অনুভব করেছিলেন এবং সেই তার পাশে থেকে নিজের সন্তানের মতো তাকে সহযোগিতা নয়, তার পাশে সহমর্মিতার ভূমিকায় ছিলেন। এইবার আসা যাক জগদীশচন্দ্র বসু ধীরে ধীরে যখন নিবেদিতার সাথে রয়েছেন, নিবেদিতার সাথে সমস্ত বিজ্ঞান চর্চায় তার রবীন্দ্রনাথের পরিবার এবং জগদীশচন্দ্র বসুর পরিবার। একটি কথা এ বিষয়ে অকপটের স্বীকার করে নেওয়াই ভালো, জগদীশচন্দ্র বসুর পরিবার এবং রবীন্দ্রনাথের পরিবার
ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে এবং বিবেকানন্দের আদর্শকে ব্রাহ্মধর্মের দৃষ্টিতে কিন্তু খুব একটা ভালো চোখে দেখতেন না। এই শ্রীরামকৃষ্ণদেবকে পূজা করা, এটিকে তারা খুব একটা ভালো চোখে দেখতেন না, এবং তার জন্য বারবার সংঘাত হয়েছে। কিন্তু নিবেদিতাই প্রথম মহিলা যিনি জগদীশচন্দ্র বসুর মনের মধ্যে শ্রীরামকৃষ্ণকে অবতার দেবতা এস্টাবলিশ করতে পেরেছিলেন, এবং যে জগদীশচন্দ্র বসু ব্রাহ্মধর্মের দ্বারা অভিষিক্ত হয়ে সে এই মানুষ পুজোকে ঘৃণার চোখে দেখতেন, সেই জগদীশচন্দ্র বসুকে পাশ্চাত্যে কেউ যদি রামকৃষ্ণ সম্পর্কে একটা কোনো দ্বিমত পোষণ করেছে, তখন জগদীশচন্দ্র বসু রুখে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছেন। এটা পেছনে ভূমিকা নিবেদিতার। নিবেদিতা সেই চেষ্টা করেছিলেন। আমরা যদি দেখি, একটু পেছনে যদি তাকাই, দেখব দুটি কথা আর একটু বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই জগদীশচন্দ্র বসু তিনটি ধারণার মধ্যে তিনি এস্টাবলিশ ছিলেন। একটা হচ্ছে তার ব্রাহ্মধর্মের প্রতি আনুগত্য, দুই হচ্ছে তার বিজ্ঞান সাধনা, তিন হচ্ছে তার জাতীয়তাবোধ। এবং সেই জাতীয়তাবোধটা আবার ওই গান্ধীজির চিন্তার মধ্যে, ওই নিবেদিতার মতো উগ্র চিন্তা নয়, তার অ্যাগ্রেসিভ চরমপন্থী নয়, ওই সংগ্রাম করে ব্রিটিশদের তাড়াবার জন্য কোনো রকম চরমপন্থী অবলম্বন নয়, এটা জগদীশচন্দ্র চাইতেন না। এটা কিন্তু পুরোপুরি আবার নিবেদিতার রিভার্স, কোনোটাই তার সাথে ম্যাচ করছে না। কিন্তু নিবেদিতা ব্রাহ্মধর্মের সঙ্গে মিশলেও ঠাকুরকে পুজো করা, শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারা, দ্বৈত অদ্বৈত ভাব এবং বিশিষ্ট অদ্বৈতবাদ, সবগুলোকেই তিনি স্বামীজির দ্বারা অনুভব করে ভারতবর্ষের যে পুরাণ চিন্তা ভাবনা, যে স্পিরিচুয়াল যে আধার, সেটাকে তিনি অনুভব করতে পেরেছিলেন। তাই সেখানে আর কারো কোনো কথা তিনি গুরুত্ব দিতেন না। এবং সশস্ত্র বিপ্লবের ক্ষেত্রে আপনারা শুনলে অবাক হবেন, এই জগদীশচন্দ্র বসুর ল্যাবরেটরি, যেটা নিবেদিতা জোর করে ইংরেজদের কাছ থেকে হাত ছিনিয়ে এনে তাকে বড় ল্যাবরেটরি করে দিয়েছিলেন, সেই ল্যাবরেটরিতে কিন্তু হেমচন্দ্র কাননগো, মেদিনীপুরের একজন বিখ্যাত শিক্ষক, তিনি তার বাড়ির জমি বিক্রি করে নিবেদিতা তাকে প্যারিসে পাঠিয়েছিলেন বোম বাঁধা শিখতে। তার আসতে দেরি দেখে ওই জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান যে জায়গা, বিজ্ঞানের যে তার বিজ্ঞান আবেশ বা গবেষণাগার যেটিকে বলা হয়, সেই গবেষণাগারের মধ্যেই সেখানে উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, এরা সবাই মিলে নিবেদিতার ইচ্ছাতে বাঘের ঘরে ঘোগের বাসা, ব্রিটিশরা ওখানে নিশ্চয়ই কেউ ঘোরাঘুরি করবে না, সার্চ করবে না, সেখানে বোম বাঁধা শুরু করেছিলেন। এবং তারকেশ্বর চক্রবর্তী বলে একজন সেই বোমেতে টেস্ট করতে গিয়ে মারা যান। এবং ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি ওই জগদীশচন্দ্র বসুর ল্যাবরেটরিতে তৈরি বোম নিয়ে কিন্তু কিংসফোর সাহেবকে মারতে গিয়েছিলেন। তাই ওই চ্যাপ্টারটাও ভীষণ উপযোগী, সব নিবেদিতার দ্বারাই সংগঠিত হয়েছিল। এইবার আসা যাক দুটি কথাতে, সেটা হচ্ছে এই নিবেদিতা রবীন্দ্রনাথের পরিবারে যাতায়াত করেন। জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথের অনেক লেখা এই নিবেদিতার দ্বারা অনুবাদ করিয়ে দিয়েছিলেন পাশ্চাত্যের মানুষের উপযোগী করার জন্য। ছুটি, দেনা পাওনা, এইসব লেখাগুলি, কাবলিওয়ালা, এগুলি কি সব রবীন্দ্রনাথের লেখা। ওই জগদীশচন্দ্র বসুর অনুরোধে নিবেদিতা এগুলিকে অনুবাদ করে দিয়েছিলেন, পাশ্চাত্যের মানুষের উপযোগী তৈরি করে দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, রবীন্দ্রনাথ যে নোবেল পেয়েছিলেন, এই নোবেলের এই যে কবিতা সংগ্রহ গীতাঞ্জলি, এই গীতাঞ্জলির অধিকাংশ কবিতা পরিমার্জিত করে যারা এই নোবেল পুরস্কার দেবেন, কর্তৃপক্ষ বা কমিটি, তাদের গ্রহণযোগ্যতা যাতে সঠিক হয়, সেটির জন্য নিবেদিতার ভূমিকা একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এই নিবেদিতা পরবর্তীকালে এই যে কথাটি, একটি দুঃসাহসিক একটা ভূমিকা নিয়েছিলেন, যেটা বিবেকানন্দের কাছ থেকে অনুমতি নিয়ে সর্বদা জগদীশচন্দ্র বসুর ল্যাবরেটরিতে থেকেছেন, কখনো তার ল্যাবরেটরিতে প্রেসিডেন্সি, কখনো তার বাড়িতে, কখনো বা বাগবাজারে 16 নম্বর 17 নম্বর বোসপাড়া লেনে তার বিজ্ঞান চর্চা চলতো। বিভিন্ন পত্রপত্রিকাতে, রয়্যাল সোসাইটিতে, হঠাৎ রয়্যাল সোসাইটি
পাশ্চাত্যের কিছু বিজ্ঞানীদের মানে বাজে ধারণা ওই কমিটির কাছে পৌঁছে দিয়ে এবং বেশ কিছু জগদীশচন্দ্র বসুর নামে বদনাম পাঠিয়ে রয়্যাল সোসাইটি প্রতি মাসে একটা তাকে অনারেরিয়াম দিতেন। তার বিভিন্ন যে গবেষণারত যে সমস্ত জিনিসগুলি, উদ্ভূত যে সমস্ত গবেষণা লব্ধ যে ফলগুলি, সেগুলি প্রকাশ করে রয়্যাল সোসাইটি বেশ কিছু পাশ্চাত্যের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করে ওকে কিছু রয়্যালিটি দিতেন, সেটা বন্ধ করে দিলেন। ওই জীবন বিজ্ঞান এবং জড়বিজ্ঞান বিভাগ হয়ে গিয়েছিল বিজ্ঞানীদের মধ্যে, সেইখানেই সংঘাতটা তৈরি হয়। কিন্তু জগদীশচন্দ্র বসুর এই বন্ধ হয়ে এটাকে নিবেদিতা ভালো চোখে দেখেননি। যদিও তিনি পাশ্চাত্যের সমস্ত বিজ্ঞানীদের কাছে উন্নত জানিয়েছিলেন, তখন জগদীশচন্দ্র বসুকে পাশে একা থেকে তার যখন মানসিক অবস্থা খুব খারাপ, ভেঙে পড়েছেন। এবং মার্কনি সাহেব যখন নোবেল পেয়ে গেলেন, যে নোবেলটা তার পাওয়ার কথা ছিল, তার আবিষ্কারকে নিয়ে বিদেশের পাশ্চাত্যের বিভিন্ন পত্রপত্রিকাকে জগদীশচন্দ্র বসুর ওই থিওরিগত সমস্ত যে থিসিস, সেগুলোকে নিয়ে মার্কনি সাহেব যখন নোবেল পেয়ে গেলেন, মনের অবস্থা একটা বিজ্ঞানীর কতখানি কষ্টদায়ক হতে পারে সেটা যারা বিজ্ঞানী, যা শিক্ষা জগতের মানুষ, তারা সেটা বুঝবেন। কিন্তু জগদীশচন্দ্র একদিক দিয়ে খুব আন্তরিকভাবে বলেছেন যে বিজ্ঞান মানুষের প্রয়োজনে, বিজ্ঞানের প্রয়োজনে বিজ্ঞান নয়, মানুষের প্রয়োজনে বিজ্ঞান। অতএব আমি নোবেল পেলাম কি না পেলাম সেটা কথা নয়। নিবেদিতা সারা বুলকে বলেছিলেন তুমি ওকে সন্তান রূপে গ্রহণ করো, এবং সারা বুল সেই সন্তানের কষ্টটাকে দূর করার জন্য তখনকার দিনে নোবেলের যা ভ্যালু, একজনকে নোবেলের ভ্যালু বা অর্থ যেটা দেওয়া হতো $40,000, $20,000, সেই $20,000 জায়গায় সারা বুল জগদীশচন্দ্র বসুকে নিবেদিতার অনুরোধে তার মনের কষ্ট দূর করার জন্য ডবল নোবেলের পুরস্কারের ব্যবস্থা করে $40,000 সারা বুল তাকে দিয়ে সহযোগিতা করেছিলেন, যেটা পরবর্তীকালে বসু বিজ্ঞান মন্দিরে কাজে লাগাবার জন্য তিনি রেখে দিয়েছিলেন। এই জগদীশচন্দ্র বসুর 3টি অসাধারণ বই, লিভিং নন লিভিং, যেটি রেসপন্স অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, আর প্ল্যান রেসপন্স নাম্বার 2, 3 হচ্ছে কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি। এই 3টি বইকে নিবেদিতা পাশ্চাত্যের মানুষের কাছে বিজ্ঞান জগতে জগদীশচন্দ্রের বসুর 3টি বড় বড় অবদান, যে 3টি অবদানকে বিশ্বের মানুষ আজকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী রূপে তাকে খ্যাতি পৌঁছে দিয়েছেন। শুধু নয়, ভারতবর্ষের মানুষের কাছে সেটি পৌঁছে দিয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী রূপে তাকে সম্মানিত করেছে অনেক সংস্থা থেকে। সেই জগদীশচন্দ্র বসু নিবেদিতার যখন শরীর খুব অসুস্থ, সেখানে দার্জিলিংয়ে তার রায়ভিলাতে নিয়ে গিয়ে যে কাজটি করলেন, তার ওই খোঁকার ভূমিকাটাই পালন করলেন। যেন নীলরতন সরকারকে ডেকে এনে যখন বুঝলেন কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করলেও তার কিছু হবে না, অবলা বসু তার কোলে নিবেদিতার মাথা রেখে তার সেবা করলেন। অবশেষে 13ই অক্টোবর নিবেদিতার শরীর চলে যায়, সেটা অবলা বসুর কোলে মাথা রেখে। এবং সেইটা যখন তার কোলে রেখে সেবা করছিলেন, জগদীশচন্দ্র বসু দেখছেন তার চোখ দিয়ে টসটস করে জল পড়ছে, নিবেদিতার বাঁচবেন না। নীলরতন সরকার বলেছে তার আগের দিনে 7 তারিখে তার সমস্ত দলিল, সমস্ত তার সম্পত্তি, যে সমস্ত ব্যাংকে টাকা পয়সা রয়েছে, সেগুলি রামকৃষ্ণ মিশন এবং নিবেদিতা স্কুলের জন্য গচ্ছিত রেখে যাচ্ছেন, সেই দলিলের ব্যবস্থা করে দেওয়া হয়। একটি বন্দ্যোপাধ্যায় পরিবার ছিল, সেই বন্দ্যোপাধ্যায় পরিবারের ওকালতিতে আমাদের স্বামী বিবেকানন্দের বন্ধুত্ব ছিল সেই পরিবারের সাথে। তারা তাকে সাহায্য করেন এবং জগদীশচন্দ্র বসু সব রকম সাহায্য করে, ভাবতেই পারছে না উনি মারা যাবেন বা তার শরীর চলে যাবে, কিন্তু নিবেদিতা জানতেন আমি থাকবো না, তাই তিনি সমস্ত ব্যবস্থা করে গেলেন দলিলপত্র তৈরি করে। জগদীশচন্দ্র বসু বুঝতে পেরেছেন যে চলে যাবেন বলেই এগুলি করছেন। সত্যি তাই হলো। অবলা বসুর কোলে যখন মাথা রেখে শরীরটা চলে যাচ্ছে, অবলা বসু নিজে নিজে তার স্বগতোক্তি করছেন এবং তার ডায়েরিতে লিখেছেন অবলা বসু যে যদি ওই সময় আমাকে সেবা করার সুযোগটা না দিতেন মার্গারেট নোবেল, তাহলে আমার পরিবার তার কাছে চিরঋণী রয়ে যেতাম। কারণ যেভাবে তিনি তার মা এবং বোনকে, মেয়েকে এবং
তার যে রিচার্ডসন, তার যে ভাই, এই রিচার্ডসন, উইলিয়াম মে এবং মা তিনজনে বাড়ি ছেড়ে দিয়েছেন তাদের সেবার জন্য, জগদীশচন্দ্র বসু এবং অবলা বসুর সেবার জন্য। সেখানে আমি যদি তাকে সেবা করার সুযোগ না পেতাম, ঈশ্বর বোধহয় সেই সেবা করার সুযোগটি দেওয়ার জন্য এই শেষ সময় তিনি আমার কোলে মাথা রেখে তার জীবনটি নিঃশেষিত করলেন। এই অবলা বসু তার ডায়েরিতে সে কথা লিখেছেন। এইবার চলে আসব একবার সরাসরি নিবেদিতার শরীর যাওয়ার পর যে সময় তার সমস্ত লেখনী বন্ধ হয়ে গেছিল জগদীশচন্দ্র বসুর, পেনটা আর উঠছিল না। যখনই লিখতে যাচ্ছেন তখন মনে হচ্ছে আমি তো লিখব, এটাকে কে বাস্তবায়িত করবে, কে এর মূল্যায়ন পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভূমিকাটা পালন করে কার লেখনী ভিত্তের মতো অনুসরণ করবে, সে তো নেই আমার দ্বারা কি হবে আর। কিন্তু অভিমানে বারবার চিঠি লিখেছেন তার বোনকে, উইলিয়াম মেকে। একটি অসাধারণ চিঠি আমরা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সেই চিঠিটি বিখ্যাত চিঠি। সেই চিঠিটি যদি দেখি, 17ই নভেম্বর 1916 খ্রিস্টাব্দ। সেই চিঠিতে তিনি লিখছেন তার বোনকে, উইলিয়ামকে, যে কদিন আগেই তার প্রয়াণ দিবস পালন করলাম। নিবেদিতার ইচ্ছেতেই এই যে বসু বিজ্ঞান মন্দির তৈরি হচ্ছিল, তিল তিল করে তৈরি হচ্ছেন, ইচ্ছা অনিচ্ছার মাঝে নিবেদিতা নেই। যে চেয়েছিল স্বামীজির ইচ্ছাতে ভারতীয় বিজ্ঞানীরা তৈরি হবেন ভারতবর্ষের বিজ্ঞানীদের দ্বারাই, অর্থাৎ জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান সাধনাটাই পরবর্তী জেনারেশন বিজ্ঞানী তৈরি হবে এই ভারতীয় চিন্তায়, ভারতীয় ভাবনায়, ভারতীয় বিজ্ঞান চেতনায়। এটি নিবেদিতা তার গুরুর কাছে শুনেছেন, শিখেছেন এবং সেটাই চেয়েছেন। জাতীয়তা বোধি শিক্ষা, জাতীয়তা বোধি তার অগ্রসর এবং সেটির উন্নয়ন, সেটিকে সামনে রেখে নিবেদিতা যখন চলে গেলেন, জগদীশচন্দ্র বসু সবসময় হাহাকার বা তার মনের মধ্যে একটা ব্যাকুলতা যে সেই চলে গেল, কার জন্য বিজ্ঞান, বসু বিজ্ঞান মন্দির, এটা মন্দির হবে, কিন্তু সুপ্ত বাসনা। তিনি বলছেন নিবেদিতার শরীর যাওয়ার পরে বশিষ্ঠ সেন জগদীশচন্দ্র বসুর অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি নিবেদিতাকে খুব ভালোবাসতেন এবং নিবেদিতার সামনে 8 নম্বর পুষ্পার লেনে থাকতেন। নিবেদিতা তার বাড়িটা ঠিক করে দিয়েছিলেন এবং তিনিও তার বাড়িতেই স্বামী সদানন্দের শরীর যায়। সেই বশিষ্ঠ সেন যখন নিবেদিতার শরীর যায় 13ই অক্টোবর ওই দার্জিলিংয়ে, তখন তাকে তো ওই যে বৌদ্ধিস্ট যে আমাদের মুর্দাহাটি শ্মশান, যেখানে নিবেদিতাকে দাহ করা হয় হিন্দু মতে, তার অস্থিটা সংগ্রহ করে এনেছিলেন বশিষ্ঠ সেন। তাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা ভাগ বেলুড় মঠে স্বামীজির যে প্রয়াণের পরে যে মন্দিরটি তৈরি হয়েছে, ওই স্মৃতি মন্দিরের নিচে রাখা হয়েছে একটা ভাগ। আর একটা ভাগ তার মা বাবার যেখানে সমাধি দেওয়া রয়েছে, তার মাকেও আমরা জানি হিন্দু মতে তাকে দাহ করা হয়েছিল। সেখানে টরেন্টোতে যেখানে তার বাবার সমাধি রয়েছে, তার পাশে মাকে নিয়ে আবার পুনঃসমাধিত করা হয়। সেইখানে নিবেদিতার একটা পাঠ পাঠানো হয়। 2টো পাঠ গেল। 3য় পাঠ যেটি লিখেছিলেন বশিষ্ঠ সেন জগদীশ বসুর জন্য, জগদীশ বসু সেই চিঠিতে লিখছে 1916 খ্রিস্টাব্দে তার বোন উইলিয়াম মেরিকে, যে গত সপ্তাহে কয়েকদিন আগেই আমি ঠিক করে রেখেছিলাম ওই অস্থিটি আমি বসু বিজ্ঞান মন্দিরে সমাহিত করব। সঠিকভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি দেখো, বসু বিজ্ঞান মন্দিরে যদি তুমি প্রবেশ করো, তার দ্বারে বাঁ দিকে দেখবে একটি পাথরের তৈরি বিশাল পদ্মের জলাধার। পদ্মটাই একটা জলাধার তৈরি হয়েছে, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে।
তার মাঝে সত্যিকারের পদ্ম ফুল ফুটে থাকবে এবং তার মাঝে নিবেদিতার ওই অস্থিভস্য তার মধ্যে সমাহিত করে রাখা হয়েছে এবং তার পাশে নিবেদিতার আনা অজন্তা থেকে একটি বিখ্যাত গাছ, ফুলের গাছ, শেফালি গাছের বীজ অজন্তা থেকে নিবেদিতা এনেছিলেন। সেই বীজ তার স্কুল প্রাঙ্গণে 4-5টি গাছে পরিণত হয়েছে। তা থেকে একটি গাছকে তুলে নিয়ে এসে ওই সমাধির ধারে তাকে লাগিয়ে দেওয়া হবে এবং তার মধ্যে সাদা শেফালি ফুলগুলি বিস্তারিত হয়ে থাকবে এবং তার উপরে লেডি অফ ল্যাম্প, লেডি উইথ ল্যাম্প, সেটি নিয়ে নিবেদিতার হাতে সেই প্রদীপটি নিয়ে ল্যাম্প অফ লেডি, লেডি উইথ ল্যাম্প, সেই নিবেদিতা দাঁড়িয়ে রয়েছেন। তার ওই রিলিফ মূর্তিটি তৈরি করা রয়েছে, ওই যে জলাধারটি তৈরি করা হয়েছে, শেফালি গাছ, নিবেদিতার সমাধি এবং তার উপরে নন্দলাল বসুর তৈরি রিলিফ মূর্তি, নিবেদিতার হাতে তার প্রদীপ, ল্যাম্প, লেডি উইথ ল্যাম্প, সেটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং জগদীশচন্দ্র বসুর 59তম জন্মদিনে 30শে নভেম্বর 1917 খ্রিস্টাব্দে ওই বসু বিজ্ঞানের যাত্রা শুরু হয়। যদিও ইচ্ছে ছিল তার মা, যাকে তিনি ছেলে বলে ডাকতেন, পুত্র স্নেহে মানুষ করেছেন বা অর্থ দিয়েছেন, ইচ্ছে ছিল সারাবুলির জন্মদিনে ওই বসু বিজ্ঞান মন্দিরের উদ্বোধন হবে। তার জন্য অপেক্ষা না করে জগদীশচন্দ্র বসুরই 59তম জন্মদিনে নিবেদিতাকে সামনে রেখে অকপটে প্যাট্রিক গ্যাটিস, যিনি তার সেক্রেটারি ছিলেন, সহায়ক ছিলেন, বিজ্ঞানী, তিনি জগদীশচন্দ্রের সবচেয়ে অথেন্টিক যে জন্মবৃত্তান্ত সহ ইতিহাস রচনা করেছেন, জীবনী রচনা করেছেন, সেই প্যাট্রিক গেটিস থেকে আমরা পাই ওই গেটের মধ্যে কোথাও নিবেদিতার নাম লেখা নেই, কিন্তু সর্বময় নিবেদিতা। সেখানে ওই দ্বারে যেমনভাবে ল্যাম্প হাতে দাঁড়িয়ে রয়েছে, প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছে, ঠিক তার উপরে এই নারী দধিচি মূর্তি, দধিচি মুনির গল্প আপনারা জানেন, বজ্র চিহ্নের জন্য যার বিখ্যাত, যিনি দেবতাদের বাঁচাবার জন্য, বৃত্তাসুরকে বধ করার জন্য যে দধিচি মুনি তার আত্মত্যাগ করেছিলেন, ভারতবর্ষের সর্বোচ্চ ত্যাগের প্রতীক সেই দধিচি মুনি, নারী দধিচি মুনি, যিনি সর্বোচ্চ ত্যাগ করে ভারতবর্ষকে তার সমস্ত কিছু দিয়ে গেছেন। বিশেষ করে ভারতবর্ষের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে ভারতবর্ষের বিজ্ঞান সাধনায় এক নতুন দিগন্তের আলো দেখিয়ে দিয়ে গেছেন, যেটি ভাবি কালে আজ সেই বজ্র চিহ্নটি সামনে রেখে নিবেদিতা প্রদীপ জেলে ভারতীয় সনাতনী বিজ্ঞানীদের স্বাগত জানাচ্ছেন বসু বিজ্ঞান মন্দিরে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নিবেদিতার আদর্শে, নিবেদিতার বিশ্বাসে, নিবেদিতার শ্রদ্ধায় বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস ভারতবর্ষের জন্য এক উপহার। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।